হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর পপুলেশন সম্পর্কে আলোচনা করব। ইকোলজি চ্যাপ্টার থেকে পপুলেশন সম্পর্কে আলোচনা করব। পপুলেশনের অ্যাট্রিবিউট কি, পপুলেশনের এজ পিরামিড জিনিসটা কি, পপুলেশন গ্রোথ কি, পপুলেশন ডেনসিটি কি, এই সমস্ত টপিকের উপরে আলোচনা করব। কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা নিট এক্সামে পপুলেশনের উপরে কিন্তু কোয়েশ্চেন থাকে। এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিকস। এই জিনিসগুলো লাইন বাই লাইন না বুঝতে পারলে এখান থেকে আসা প্রশ্নগুলোর অ্যান্সার আমরা করতে পারবো না। তাই চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম কাজ হচ্ছে পপুলেশন জিনিসটা কি। এখানে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে প্রথমে দেখো যে প্রথমে একটা সিঙ্গেল হরিণ রয়েছে, তারপর এই অনেকগুলো হরিণের একটা দল রয়েছে। তাহলে একটা সিঙ্গেল অর্গানিজম মানে কি, একটা স্পিসিস, প্রজাতি। অনেকগুলো স্পিসিস যখন একসঙ্গে থাকবে, একই প্রজাতি যখন অনেকগুলো একই প্রজাতি যখন একসঙ্গে থাকবে, তখন একই প্রজাতির দলকে বলা হচ্ছে পপুলেশন। এবার অনেকগুলো পপুলেশন যখন এখানে ডিয়ার রয়েছে, জেব্রা রয়েছে, তারপর বাফেলো, বনমোষ রয়েছে, শকুন রয়েছে, টাইগার রয়েছে, অর্থাৎ ডিফারেন্ট পপুলেশন যখন একসঙ্গে বসবাস করবে তখন সেটাকে আমরা কমিউনিটি বলি। আর যখন অনেকগুলো কমিউনিটি একসঙ্গে থাকবে তখন সেটাকে আমরা ইকোসিস্টেম বলছি। এবং অনেকগুলো ইকোসিস্টেম নিয়ে আমাদের তৈরি হচ্ছে বায়োস্ফিয়ার। এবং বায়োস্ফিয়ার মানে আমাদের যে হাইড্রোস্ফিয়ার রয়েছে, লিথোস্ফিয়ার রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে, এবং সেই তিনটাকে নিয়ে তারপরে আমাদের তৈরি হবে কি, বায়োম। ক্লিয়ার? তো আমরা এখানে পপুলেশন নিয়ে আলোচনা করব। দেখো বলছে, ইন নেচার, প্রকৃতিতে উই রেয়ারলি ফাইন্ড আইসোলেটেড সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অফ অ্যানি স্পিসিস। বলছে এই যে আমরা আমাদের যে প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতিতে আমরা খুব কঠিনভাবে বা খুব রেয়ারভাবে দেখতে পাই যে একটা প্রজাতি একটাই মাত্র ইন্ডিভিজুয়াল অর্গানিজম বাস করছে। মেজরিটি অফ দেম living in a group in a well-defined geographical area share or compete for similar resources, potentially interbreed and thus constitute population. তাহলে আমরা প্রকৃতিতে খুব কমই দেখতে পাই যে একটা অর্গানিজম একাই বসবাস করছে। আমরা সবসময় দেখতে পাবো যে তারা একটা গ্রুপে বসবাস করছে, তারা একসাথে বসবাস করছে, এবং তারা একটা নির্দিষ্ট ওয়েল ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়া অর্থাৎ একটা সুইটেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনে তারা বসবাস করবে। এবং তারা সেখানে বসবাস করে, এখানে ধরুন তার এই পপুলেশনটা এখানে বসবাস করছে, এবং এই বসবাস করে তারা একই রিসোর্সকে ইউজ করবে এবং তার জন্য কম্পিটিশনও করবে, আবার তারা পরস্পরের শেয়ার করে ভাগ করে খাবে। পোটেনশিয়ালি ইন্টারব্রিড মানে তারা নিজেদের মধ্যে জনন সম্পন্ন করবে, থাস কনস্টিটিউট পপুলেশন। তাহলে বলতে পারল যে একটা নির্দিষ্ট প্রজাতির জীব যারা পরস্পরের সঙ্গে কী থাকে, ইন্টারব্রিড করে অর্থাৎ জননে অংশগ্রহণ করে, এবং তারা কি করছে, খাদ্য বাসস্থানের জন্য পরস্পরের সঙ্গে শেয়ার এবং কম্পিটিশন করছে, এবং তারা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে বসবাস করছে, তারাই হচ্ছে পপুলেশন। Although যদিও term interbreeding implies sexual reproduction, a group of individuals resulting from even asexual reproduction is also generally considered a population for the purpose of ecological studies. বলছে এখানে নর্মাল যখন ইন্টারব্রিড টার্মটা আমরা পাচ্ছি, তো ইন্টারব্রিড টার্মটা মেনলি ইউজ করা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। কিন্তু অনেক সময় যে সমস্ত জীবেরা অযৌন জনন করে অর্থাৎ যারা আসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায়, তাদেরকেও আমরা একসাথে পপুলেশন বলি, যদিও মানে শুধুমাত্র ইকোলজিক্যাল স্টাডি করার জন্য, মানে ইকোলজিটাকে ভালো করে স্টাডি করার জন্য আমরা তাদেরকে অযৌন জননের কি আমরা পপুলেশন হিসেবে ধরে নিই। all the cormorant in a wetland, rats in an abandoned dwelling, thick woods, all the cormorant in a wetland in the wetland
all the cormorant in a wetland, rats in a abandoned dwelling, teak wood trees in a forest tract, bacteria in a culture plate, and lotus plants in ponds are some example of population. তাহলে বলছে অল দ্য কর্মোরেট, কর্মোরেট মানে হচ্ছে এক ধরনের পেটুক প্রাণী যারা কোথায় থাকে, তোমার নদীবর্তী সামুদ্রিক তীরবর্তী অঞ্চলে থাকে, যারা অতিভোজন করে, কর্মোরেট বলা হয় ওদেরকে, যারা ওয়েটল্যান্ডগুলো থাকে। র্যাটস ইন অ্যাবান্ডন ডুয়েলিং, যে কোনো পরিত্যক্ত গর্তে যার ইঁদুরগুলো থাকে। টিকউড ইন এ ফরেস্টে টিকউড বলতে এখানে সেগুন কাঠকে বোঝানো হয়। টিকউড বলতে সেগুন কাঠকে বোঝানো হয়, তারপর হচ্ছে কি অ্যান্ড লোটাস ইন ব্যাকটেরিয়া ইন এ কালচার প্লেট, একটা কালচার প্লেটে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, বা লোটাস প্ল্যান্টস ইন এ পন্ড, অর্থাৎ একটা পুকুরে যে পদ্ম ফুলগুলো থাকে। অ্যান্ড সাম এক্সাম্পল অফ পপুলেশন, মানে সিম্পল বলতে গেলে একই প্রজাতির গ্রুপ অফ অর্গানিজমকে আমরা বলছি পপুলেশন। যেমন এখানে উদাহরণ পেলে কি, একটা হরিণ, এই হরিণের যখন একটা গ্রুপ থাকবে তখন সেই গ্রুপটাকে আমরা পপুলেশন বলছি। যারা পরস্পরের সঙ্গে ইন্টারব্রিড করবে, তার একই ধরনের মানে ফুড এবং শেল্টারকে শেয়ার করবে বা তার জন্য কম্পিটিশন করবে। ইন আর্লিয়ার চ্যাপ্টার্স you have learned that although an individual organism is the one that has to cope with change environment, তাহলে এখানে ইন দ্য আর্লিয়ার চ্যাপ্টার, এর আগের অধ্যায়ে আমরা দেখেছি, যদিও ইন্ডিভিজুয়াল অর্গানিজম ইজ দ্য ওয়ান দ্যাট হ্যাজ টু কোপ উইথ চেঞ্জ এনভায়রনমেন্ট, ইট ইজ দ্য পপুলেশন লেভেল দ্যাট ন্যাচারাল সিলেকশন অপারেটস টু ইভলভ দ্য ডিজায়ার্ড ট্রেটস। কথা বলতে চাইলো যে যখন তুমি ইভলিউশনারি স্টাডি করবে, অর্থাৎ যে আমাদের সিম্পল অর্গানিজম থেকে যেমন কমপ্লেক্স অর্গানিজম তৈরি হয়, তো একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজমের উপরে বেস করে তুমি তার মিউটেশন রেট বা প্রকরণ ইত্যাদি বুঝতে পারবে না। তখন সেটা বুঝতে গেলে তোমার কি করতে হবে, একটা পপুলেশনের উপর নির্ভর করতে হবে। এই জন্য ইউনিট অফ ইভলিউশন বলা হয়, ইউনিট অফ ইভলিউশন কোন স্পিসিসকে বলা হয় না, বলা হয় পপুলেশনকে। Population is the unit of evolution. Population ecology is therefore an important area because it links ecology to population genetics and evolution. এই জন্য বলা হয়, এই জন্য পপুলেশনটা বাস্তুবিদ্যায় খুবই গুরুত্বপূর্ণ। কেন? তারা লিঙ্ক তৈরি করে ইকোলজি বাস্তুবিদ্যা এবং তার সঙ্গে পপুলেশন জেনেটিক্স, অর্থাৎ একটা পপুলেশনের যে জিনগত বৈশিষ্ট্য রয়েছে এবং তার সঙ্গে ইভলিউশনারি যে চেঞ্জেস হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করে। আশা করি বুঝতে পারছো তোমরা। তো নেক্সট পেজে চলে এসো। বলছে এ পপুলেশন হ্যাজ সার্টেন অ্যাট্রিবিউট whereas an individual organism does not. তাহলে এখানে বলতে চাইলো একটা পপুলেশনের কি রয়েছে, নির্দিষ্ট একটা অ্যাট্রিবিউট রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যেখানে তোমার বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু একটা পপুলেশনে কি রয়েছে, পপুলেশনে তোমার নির্দিষ্ট অ্যাট্রিবিউট রয়েছে, একটা বৈশিষ্ট্য রয়েছে। whereas an individual organisms does not, কিন্তু একটা নির্দিষ্ট অর্গানিজম আর একটা স্পিসিসের কোনো কিন্তু সেরকম ইম্পর্টেন্স নেই। কারণ কোনো একটা প্রজাতির প্রকরণকে যদি আমরা স্টাডি করতে চাই, তার জন্য কি দরকার, পপুলেশন দরকার। মানে অনেকগুলো একই প্রজাতির জীব থাকবে, তাদের মধ্যে ভ্যারিয়েশন আসবে, কিন্তু একটা নির্দিষ্ট অর্গানিজমকে উপর ভ্যারিয়েশনটা আমরা ঠিক বুঝতে পারা যায় না, ওর স্টাডি ঠিকঠাক হয় না। বলছে অ্যান ইন্ডিভিজুয়াল মে হ্যাভ বার্থস অ্যান্ড ডেথস। তাহলে একটা নির্দিষ্ট অর্গানিজম ধরি, আমি যদি একটা স্পিসিসকে ধরি, তার একটা জন্ম রয়েছে এবং মৃত্যু রয়েছে। বাট এ পপুলেশন হ্যাজ বার্থ রেট অ্যান্ড ডেথ রেট, দুটো আলাদা জিনিস। বলছে একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজমকে যদি আমরা ধরি, তাহলে তার একটা নির্দিষ্ট জন্ম তারিখ রয়েছে এবং একটা নির্দিষ্ট তারিখ হবে। কিন্তু যখন আমরা একটা পপুলেশনকে নিয়ে আলোচনা করব, তখন সেখানে বার্থ বা ডেথ এই ব্যাপারটা থাকবে না, সেটা বার্থ রেট এবং ডেথ রেট থাকবে। হলো, ইন আ পপুলেশন দিজ রেটস রেফার টু পার ক্যাপিটা বার্থ অ্যান্ড ডেথ। তাহলে বলছে
যে এই যে পপুলেশনের যে বার্থ রেট বা ডেথ রেটটা আমরা বলছি সেটা কি, সেটা হচ্ছে যে মাথাপিছু জন্মহার বা মৃত্যুহার কত, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বার্থ রেট মানে হচ্ছে নাম্বার অফ বার্থস। একটা নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে একটা পপুলেশনে কতটা সংখ্যা বার্থ হচ্ছে বা কতটা সংখ্যা তোমার ডেথ হচ্ছে, বার্থ রেট ইন্টু 1000, মানে 1000-তে ভাগ করতে তো বার্থ রেটটা পেয়ে যাবো আমরা। বলে দ্য রেট হ্যান্স এক্সপ্রেসড আর চেঞ্জড ইন নাম্বার, ইনক্রিজ অর ডিক্রিজ উইথ রেসপেক্ট টু মেম্বার অফ পপুলেশন। তাহলে এই যে বার্থ রেট বা ডেথ রেট এটা কম বেশি হয় কার দ্বারা, পপুলেশনে কি পরিমাণে অর্গানিজম বাড়ছে বা কমছে তার উপর নির্ভর করে। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, একটা ইফ আ পন্ড দেয়ার আর 20 লোটাস প্ল্যান্ট লাস্ট ইয়ার, দো রিপ্রোডাকশন 8 নিউ প্ল্যান্টস আর অ্যাডেড, টেকিং দ্য কারেন্ট পপুলেশন ইজ 28, উই ক্যালকুলেট দ্য বার্থ রেট 8/20। মানে এখানে হচ্ছে কি, তাহলে নাম্বার অফ বার্থ কটা লোটাস প্ল্যান্ট জন্মেছে 8খানা, টোটাল আগে কত ছিল 20, তাহলে 8/20 ইন্টু কত রয়েছে, আমরা যে বার্থ রেট বের করি তাহলে 1000 হলো, তাহলে কেটে দাও 50, তাহলে এর বার্থ রেট হয়ে গেল 400%, 4% বার্থ রেট। এখানে যেটা হচ্ছে 8/20, এখানে 1000 ক্যাপিটাল ধরেছে বলে 1000 এর গুণ করা হয়েছে, কিন্তু এখানে 8/20 ধরলে 0.4। অফস্প্রিং ফর লোটাস পার ইয়ার, তাহলে প্রতি বছরে এত 0.4 করে তোমার বাড়বে। ইফ 4 ইন্ডিভিজুয়াল ইন ল্যাবরেটরি পপুলেশন অফ 40 ফ্রুট ফ্লাইজ died during the specific time, says week, the death rate in a population during that period is 4/40. টোটাল ছিল 40টা এবং মারা গেছিল 4টা, তাহলে 4 টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ডেথ রেট বাই টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল 0.1। 0.1কে 1000 দিয়ে গুণ করলে 1000 দিয়ে গুণ করলে তার বার্থ রেটটা বেরিয়ে যাবে। Another attribute characteristics of a population is sex ratio, মানে একটা তো হলো কি বার্থ রেট কি হচ্ছে, ডেথ রেট কি হচ্ছে। বার্থ রেট মানে হচ্ছে কি যতগুলো সাধারণত বার্থ জন্মাচ্ছে এক নির্দিষ্ট সময়ে বাই টোটাল পপুলেশন ইন্টু 1000। আরেকটা দ্বিতীয় নম্বর, তাহলে 1 নম্বর হয়ে গেল কি, 1 নম্বরটা হয়ে গেল তোমার যে বার্থ রেট এবং ডেথ রেট। 2 নম্বরটা হবে কি, 2 নম্বরটা হবে তোমার সেক্স রেশিও, মানে সমাজে মেল এবং ফিমেলের রেশিও কীরকম রয়েছে। Another attribute characteristic, an individual is either male or female, but population has a sex ratio. 60% of population are female and 40% are male. তাহলে এখন বর্তমান পৃথিবীর যে পপুলেশন রয়েছে সেই পপুলেশন সেক্স রেশিও হচ্ছে 60% ফিমেল রয়েছে, 40% মেল রয়েছে, কারণ ফিমেলদের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে সেক্স রেশিও দেখো এখানে নাম্বার অফ মেলস বাই নাম্বার অফ ফিমেলস ইন্টু 100। এবার দেখো পপুলেশনকে আরো ভালোভাবে বোঝার জন্য দেখেন এখানে এজ পিরামিড সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলছে এ পপুলেশন অ্যাট এনি গিভেন টাইম ইজ কম্পোজড অফ ইন্ডিভিজুয়ালস অফ ডিফারেন্ট এজেস, মানে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা পপুলেশনকে যখন আমরা স্টাডি করব তো সেখানে ডিফারেন্ট এজের পিপল আমরা দেখতে পাই। ইফ দ্য এজ ডিস্ট্রিবিউশন, যদি এই বয়সের পার্থক্যটা percent individual of a given age or age group is plotted in the population, the resulting structure called the age pyramid. তাহলে ধরে নাও এটা একটা এজ পিরামিড। এজ পিরামিড আমরা কি দেখব, যে যেগুলো হচ্ছে ইয়াং জেনারেশন বলতে এটা প্রি রিপ্রোডাক্টিভ ফেজ, অর্থাৎ বিয়ের আগে বা জননের আগের যে অবস্থা থাকে মানুষের সেই ফেজটাকে বলা হয়। এবার দ্বিতীয় নম্বর এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজ, যখন তোমার বিয়ে হচ্ছে জনন হচ্ছে তখন রিপ্রোডাক্টিভ ফেজ। এটা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ ফেজ। এই তিনটে দশা দেখতে পাওয়া যায়। তিনটে দশার উপর ভিত্তি করে আমরা কি যে পিরামিড তৈরি করি সেটাকে বলা হয় এজ পিরামিড। ফর হিউম্যান পপুলেশন দ্য এজ পিরামিড জেনারেলি শো এজ ডিস্ট্রিবিউশন অফ মেল অ্যান্ড ফিমেল ইন দ্য ডায়াগ্রাম। The shape of the pyramid reflects the growth status of the population.
whether it is wrong growing or stable or decline। তাহলে এখানে তিন ধরনের আমরা পিরামিড পাচ্ছি। পিরামিডের একদিকটা মেলকে বলেছে, একদিকটা ফিমেলকে রিপ্রেজেন্ট করছে। তা প্রথম পিরামিডটা পাচ্ছি এক্সপ্যান্ডিং। এক্সপ্যান্ডিং পপুলেশনে আমরা কি দেখতে পাবো যে প্রি রিপ্রোডাক্টিভ ফেজ অর্থাৎ ইয়েলো কালার যেটা রয়েছে প্রি রিপ্রোডাক্টিভ অর্থাৎ জন্মের আগের অবস্থা, সে মানে ইয়াং পপুলেশন। তাহলে এখানে ইয়াং পপুলেশনের পরিমাণ সর্বাধিক। উপরে যত যাচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজ মানে এরা ম্যারেজ এজটাতে রয়েছে, ম্যারেজ এজটাতে মাঝামাঝি। আর পোস্ট রিপ্রোডাক্টিভ মানে বয়স্ককালীন মানুষের সংখ্যা খুবই কম। একে বলা হচ্ছে কি এটা ট্রায়াঙ্গুলার ইয়াং পপুলেশন এক্সপ্যান্ডিং পিরামিড বলা হয় এটাকে। দুই নম্বরকে বেল শেপড বা স্টেবল পিরামিড বলে, স্টেবল বা বেল শেপড পিরামিড। এখানে কি হচ্ছে, এখানে প্রি রিপ্রোডাক্টিভ ফেজ এবং রিপ্রোডাক্টিভ ফেজটা মোটামুটি একই রকমের এবং পোস্ট রিপ্রোডাক্টিভ ফেজটা অল্প আলাদা। এটা স্টেবল পপুলেশনের ক্ষেত্রে মানে যেখানকার পপুলেশন সহজে কি হবে না, এক্সটিংক্ট হবে না, বিলুপ্ত হবে না সেখানকার পপুলেশন। আর এক্সপ্যান্ডিং পপুলেশন হচ্ছে আমাদের মতো ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, এগুলোতে হচ্ছে ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এসব জিনিস জায়গাগুলো হচ্ছে এই ডেভেলপিং। এখানে ইয়াংয়ের সংখ্যা প্রচুর রয়েছে, অ্যাডাল্টের সংখ্যা কম রয়েছে। কিন্তু যখন স্টেবল পপুলেশন এটা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, যে সমস্ত কান্ট্রিগুলো ডেভেলপড হয়ে গেছে তাদের ক্ষেত্রে হচ্ছে এগুলো, যেমন ইউএসএ, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এসব জায়গাগুলো হচ্ছে স্টেবল পপুলেশন। এটা বেল শেপ পপুলেশনও বলা হয়ে থাকে কে। তারপর হচ্ছে ডিক্লাইনিং মানে আনশেপড পপুলেশন, ডিক্লাইনিং পপুলেশন বলা হয় এটাকে। এখানে কি হচ্ছে, ইয়াং স্টেজের পরিমাণটা খুব কম রয়েছে, ম্যারিটাল স্টেজের পরিমাণটা খুব বেশি রয়েছে, আবার পরবর্তী ইয়াং জেনারেশনও খুব কম রয়েছে। হয়ে গেল। এবার এই তিনটে পিরামিডের মধ্যে কিছু পার্থক্য দেখো। টাইপস অফ পিরামিড, প্রথমে এক্সপ্যান্সিভ বা এক্সপ্যান্ডিং এই পিরামিডটা বলা হচ্ছে, স্টেবল বা স্টেশনারি পিরামিড, আর হচ্ছে ডিক্লাইন বা কন্ট্রাক্টিভ পিরামিড। ডেভেলপমেন্ট এটা হচ্ছে আন্ডার ডেভেলপড অর্থাৎ এটা ডেভেলপিং হচ্ছে, আর এই স্টেবল পপুলেশন মানে এটা ডেভেলপ হয়ে গেছে অলরেডি। ডিক্লাইন মানে হচ্ছে এটা ডেভেলপ হয়নি বা ডেভেলপ হবে হয়তো ফিউচারে। বার্থ রেট, এখানে বার্থ রেটটা ভেরি হাই এবং তোমার ডেথ রেটটা খুব কম। এর ক্ষেত্রে বার্থ রেট ডেথ রেট মোটামুটি সমান টাইপের হয়, কিন্তু ডিক্লাইনিংয়ের ক্ষেত্রে বার্থ রেটটা খুব কম, ডেথ রেটটাও কম, কিন্তু অ্যাডাল্ট রেট খুব বেশি। তারপর হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, এদের ক্ষেত্রে শর্ট লাইফ স্প্যান দেখতে পাওয়া যাচ্ছে। এর ক্ষেত্রে স্টেবল যেহেতু সেহেতু লাইফ স্প্যান অনেক বেশি বাড়ছে, 70 পর্যন্ত অ্যাভারেজ মানুষের আয়ু চলে যাচ্ছে, আর এখানে লো হচ্ছে। এজ গ্রুপ, প্রথমে ইয়াং, তারপর অ্যাডাল্ট, তারপরে এল্ডারলি, তারপর অ্যাডাল্ট, ইয়াঙ্গার, এল্ডারলি। তারপর হচ্ছে এখানে কি দেখো, প্রথমে হচ্ছে অ্যাডাল্ট প্রথমে ইয়াং স্টেজের পরে অ্যাডাল্ট পরে তখন হচ্ছে এল্ডারলি এবং অ্যাডাল্ট। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে ইয়াং পপুলেশনের পরিমাণটা খুব কম। এরপর চলে এসো দ্য সাইজ অফ পপুলেশন টেল আস। তাহলে 1 নম্বর পয়েন্ট কি হলো, 1 নম্বর পয়েন্ট আমাদের পপুলেশন সম্পর্কে এটা পড়লাম, সেটা হচ্ছে যে পপুলেশনের সাইজ কেমন হবে, মেল ফিমেল সেক্স রেশিও কেমন হবে, পপুলেশনের ডেন্সিটি, বার্থ রেট কেমন হবে। এখন পুরো পপুলেশন টেল আস এ লট অ্যাবাউট ইটস স্ট্যাটাস অ্যান্ড হ্যাবিটেট। তাহলে একটা পপুলেশন তার স্ট্যাটাস কী রয়েছে এবং হ্যাবিটেট কী রয়েছে সেটা ভালোভাবে জানায়। হোয়াট এভার ইকোলজিক্যাল প্রসেস উই উইশ টু ইনভেস্টিগেট in a population, be it the outcome of competition with another species, the impact of predator or the effect of pesticide application. তারা বলছে এখানে যে এই যে কম্পিটিশন ইকোলজিক্যাল প্রসেসের মধ্যে ইনভেস্টিগেট করে জানা গেছে যে একটা মানে জনসংখ্যা পপুলেশনে আউটকাম অফ কম্পিটিশন উইথ অ্যানাদার স্পিসিস। তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে যে একটা স্পিসিস অন্য স্পিসিসের সঙ্গে কম্পিটিশন করছে কিসের জন্য, খাদ্য এবং বাসস্থানের জন্য। দ্য ইম্প্যাক্ট অফ প্রিডেটর অর দ্য এফেক্ট অফ পেস্টিসাইড অ্যাপ্লিকেশন, প্রিডেটর মানে যারা শিকার করে, অথবা তোমার এফেক্ট অফ পেস্টিসাইড অ্যাপ্লিকেশন, পেস্টিসাইড মানে যারা পেস্টকে আগাছাকে নির্মূল করে। পেস্টকে নিয়ে পেস্ট বলতে এখানে ইনসেক্টদের বোঝানো হয়েছে। মানে যখন একটা পপুলেশনের পরিমাণটা বাড়তে থাকলো তখন অন্য পপুলেশনের শিকারিগুলো তাকে কন্ট্রোল করলো বা তোমার হচ্ছে পেস্টিসাইড ছড়িয়ে দিয়ে কন্ট্রোল করা হলো। উই অলওয়েজ ইভালুয়েট দেম ইন টার্ম অফ এনি চেঞ্জেস ইন দ্য পপুলেশন সাইজ। আমরা সর্বদা
একটা পপুলেশন কীভাবে দেখছি, এই পপুলেশনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা, পপুলেশন সাইজের চেঞ্জ হচ্ছে কিনা। দ্য সাইজ ইন নেচার কুড বি অ্যাজ লো অ্যাজ 10 সাইবেরিয়া ক্রেনস অ্যাট ভারতপুর ওয়েটল্যান্ড ইন ইয়ার অর গো ইন্টু মিলিয়ন্স ক্লামাইডোমোনাস ইন এ পন্ড। পপুলেশন তাহলে একটা জিনিস বলছে যে পপুলেশনের সাইজটা কেন ইম্পর্টেন্ট, বলছে একটা উদাহরণ দিয়ে বলছে যে ভরতপুরে যে ওয়েটল্যান্ড রয়েছে সেখানে সাইবেরিয়ান ক্রেন, এই অ্যানিমালগুলো সাইবেরিয়ান ক্রেনগুলো আছে এবং এসে এখানে তোমার কী হচ্ছে, ক্লামাইডোমোনাস শৈবাল হচ্ছে, এই যে ক্লামাইডোমোনাস এগুলো, এই শৈবালগুলো তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। তারও বলছে এখানে টেকনিক্যালি কল পপুলেশন ডেন্সিটি। তাহলে এই যে ভারতপুরে যে ওয়েটল্যান্ডে যে পাখিগুলো আসছে বা তোমার ক্লামাইডোমোনাস, তাদের কী রয়েছে, একটা পপুলেশন ডেন্সিটি রয়েছে, পপুলেশনের ঘনত্ব। নিড নট নেসেসারিলি মেজার্ড ইন নাম্বারস অনলি, মানে এই যে তোমাদের এখানে কত পপুলেশন, এখানে যেমন দূর দাঁড়িয়ে আছে, এখানে দেখ কত ছোট ছোট জিনিস রয়েছে, তো এদের নাম্বারটা মেন ফ্যাক্টর না। Although total number is generally the most appropriate measure of population density, it is some case either meaningless or difficult to গণনা। এবার ধরো না এখানে দুটো পাখি দাঁড়িয়ে আছে, এটা আমরা সহজে গণনা করতে পারছি, পপুলেশন সাইজটা মেনটেন বলে দিচ্ছি, কিন্তু এখানে ক্লামাইডোমোনাস দেখতে পাচ্ছ, ক্লামাইডোমোনাস কত অজস্র ক্লামাইডোমোনাস রয়েছে, এটা কাউন্ট করা খুব দুঃসাধ্য ব্যাপার, তাই এর পপুলেশনটা সহজে বলা যাচ্ছে না বা কাউন্ট করা যাচ্ছে না। ইন অ্যান এরিয়া, একটা নির্দিষ্ট অঞ্চলে, ইফ দেয়ার আর 200 ক্যারট, যদি সেখানে 200টা তোতা পাখি বসবাস করে, 200 প্যারটস, ক্যারট গ্রাস ইন অ্যান এরিয়া, যদি একটা এলাকায় ইদার 200 ক্যারট গ্রাস, পার্থেনিয়াম হিস্টেরোফোরাস plants but on only a single huge banyan tree with a large canopy, stating that the population density of banyan is low relative to that carrot grass amount of underestimate the enormous role of the banyan in that community. ধরে না এখানে যদি 200টা ক্যারট গাছ থাকে, 200টা ক্যারট গাছ, এখানে একটা সিঙ্গেল ব্যানিয়ান ট্রি রয়েছে, তাই দেখতে গেলে পপুলেশন ডেন্সিটি কি ক্যারট গাছের অনেক বেশি। যদিও এই বট গাছটা হিউজ ইন সাইজ হয়, যদি অনেক বড় হয়, তবুও কিন্তু এখানে কি ক্যারট গাছের পরিমাণটা বেশি, অর্থাৎ এর পপুলেশন ডেন্সিটি অনেক বেশি। ক্লিয়ার, পপুলেশন ডেন্সিটিটা অনেকটা বেশি। এবং এবার এদের পপুলেশনের ডেন্সিটি বেশি হলেও ইকোলজিক্যাল রোল কিন্তু বট গাছের অনেক বেশি, এদের তুলনায় অনেকটা বেশি থাকে। Total number is again not an easily adaptable measure if the population is huge and continue is impossible or very time consuming. বলছে এই যে পপুলেশনের সাইজের আগে ছুটি দিয়ে স্কুল ছুটি দেওয়া, এই পপুলেশনের সাইজ বলছে if the population huge and counting is impossible, এই যে এই পার্থেনিয়াম গাছগুলো ধরে নাও, যদি এর পপুলেশন অনেক বেশি হয় এবং এদের নাম্বার যদি অনেক বেশি হয়, সেটা কাউন্ট করাটা খুব কঠিন এবং সেটা খুব টাইম কনজিউমিং প্রসেস, অর্থাৎ সময় সাপেক্ষ। ইফ ইউ হ্যাভ ডেন্স ল্যাবরেটরি কালচার অফ ব্যাকটেরিয়া ইন এ পেট্রি ডিশ, হোয়াট ইজ দ্য বেস্ট মেজার রিপোর্ট ডেন্সিটি? তাহলে বলছে যদি তোমার একটা কালচার মিডিয়া থাকে ল্যাবরেটরিতে, পেট্রি প্লেটে রাখা আছে ব্যাকটেরিয়ার কালচার, তাহলে এখানে তুমি ব্যাকটেরিয়ার পপুলেশন ডেন্সিটি কীভাবে নির্ধারণ করবে? কারণ এটা কীভাবে নির্ধারণ করা যাবে, ধরো না তুমি একটা মাইক্রোস্কোপের তলায় এইটুকু এই পোর্শনটাকে তুমি দেখছো, তো এই পোর্শনের মধ্যে যে সাইজটা রয়েছে, সাইজের মধ্যে কটা তোমার ব্যাকটেরিয়া রয়েছে সে ডিটারমাইন করে বাকি অংশটাকে নির্ধারণ করা যায়। সামটাইম কিছু সময় ফর সার্টেন ইকোলজিক্যাল ইনভেস্টিগেশন দেয়ার ইজ নো নিড টু নো দ্য অ্যাবসোলিউট পপুলেশন ডেন্সিটিজ, রিলেটিভ ডেন্সিটিজ সার্ভ দ্য পারপাস ইকুয়ালি ওয়েল। মানে ধরে নাও একটা এর ক্ষেত্রে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমার দরকার নেই যে এখানে কতগুলো গাছ রয়েছে, কতগুলো গাছ, পপুলেশন ডেন্সিটির দরকার নেই, শুধুমাত্র ওর রিলেটিভলি একটা পপুলেশন সাইজ হলে এমন হবে। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, দ্য নাম্বার অফ ফিশ caught for trap is a good enough measure of its total population density in the lake. তাহলে একটা লেকে তুমি গেছো, সেখানে জাল ফেলছো, তো প্রতিবার জালে যতগুলো মাছ উঠছে, সেই মাছ উঠছে তারই উপরে নির্ভর করবে তার পপুলেশন ডেন্সিটি। উই আর মোস্টলি obliged টু এস্টিমেট পপুলেশন সাইজ ইনডাইরেক্টলি। আমরা বাধ্য হই কি পপুলেশন সাইজ ইনডাইরেক্টলি
নির্ধারণ করতে হবে, উইদাউট অ্যাকচুয়ালি কাউন্টিং দেম অর স্ক্রিউইং দেম, তাদেরকে না গুনেই আমরা কি করি ইনডাইরেক্টলি একটা পপুলেশন সাইজ বলে দিই। দ্য টাইগার সেন্সাস ইন আ ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ ইজ অফেন বেসড অন পাগ মার্কস অ্যান্ড ফেকাল ফিলেট। যেমন ধরে নাও একটা বনে যে টাইগার কতগুলো আছে বা লায়ন কতগুলো আছে যেটা কার দ্বারা হচ্ছে সেই টাইগারের তোমার পাগ মার্ক অর্থাৎ পায়ের ছাপ এবং ফিকাল প্লেট অর্থাৎ তার মানে থাবার আঙ্গুলের ছাপ দেখে তাদের উপস্থিতি নির্ধারণ করা যাচ্ছে। এরপরে চলে এসো পপুলেশন গ্রোথ। এবার একটা পপুলেশন, ধরেন পপুলেশন বললাম কি গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস ইজ কল্ড পপুলেশন। পপুলেশন মানে তারাই যারা সেক্সুয়াল ইন্টারব্রিড করছেন। এবার পপুলেশন গ্রোথ যখন বলবো যে একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে তার পপুলেশন বাড়বে না কমবে কোন কোন ফ্যাক্টরের উপরে নির্ভর করে। দ্য সাইজ অফ পপুলেশন ফর অ্যান স্পিসিস ইজ নট স্ট্যাটিক প্যারামিটার। একটা পপুলেশনের যে সাইজ সেটা সবসময় একটা স্থির প্যারামিটার নেই, তার মাপার কোনো বন্দোবস্ত নেই। ইট কিপস চেঞ্জিং উইথ টাইম ডিপেন্ডিং অন ভ্যারিয়াস ফ্যাক্টর ইনক্লুডিং ফুড অ্যাভেলেবিলিটি, প্রিডেটরস প্রেসার, অ্যাডভার্স ওয়েদার। তাহলে বলছে যে একটা নির্দিষ্ট সময় অন্তত পপুলেশনের সাইজ কি হবে সেটা সহজে আমরা প্যারামিটার দ্বারা স্ট্যাটিক প্যারামিটার দ্বারা মাপতে পারি না। সেটা ডিপেন্ড করে কি সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপরে, যেমন ধরুন হচ্ছে কি ভ্যারিয়াস ফ্যাক্টর ইনক্লুডিং ফুড অ্যাভেলেবিলিটি। একটা পপুলেশনে কীরকম ফুড রয়েছে, যদি ফুড অ্যাভেলেবেল থাকে তাদের পপুলেশন সাইজ বাড়তে থাকবে। তারপর হচ্ছে কি প্রিডেশন প্রেসার। প্রিডেশন প্রেসার মানে হচ্ছে সেখানে শিকারের আক্রমণ কতটা বেশি রয়েছে তার উপর নির্ভর করছে। অ্যাডভার্স ওয়েদার, সেখানকার আবহাওয়া জলমণ্ডল যে পরিবেশ সেই পরিবেশে যার জন্য ইনফ্যাক্ট ইন দি চেঞ্জেস পপুলেশন ডেন্সিটি দ্যাট গিভ আস সাম আইডিয়া হোয়াট ইজ হ্যাপেনিং ইন টু দ্য পপুলেশন ওয়েদার ইজ ফ্লারিশিং অর ডিক্লাইন। এবার একটা পপুলেশন তোমার ফ্লারিশ করবে অর্থাৎ সংখ্যায় বাড়বে না সেটা কমবে তা নির্ভর করে কিছুর উপর, কিছু আইডিয়ার উপরে। হোয়াট এভার মাইট বি দ্য আলটিমেট রিজন দ্য ডেন্সিটি অফ এ পপুলেশন ইন এ গিভেন হ্যাবিটেট ডিউরিং গিভেন পিরিয়ড ফ্ল্যাকচুয়েট ডিউ টু চেঞ্জেস ইন 4 বেসিক প্রসেস। তাহলে একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে একটা নির্দিষ্ট প্রজাতির বলছে এখানে ডিউরিং গিভেন পিরিয়ড ফ্ল্যাকচুয়েট, তাদের সংখ্যাটা একটু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটছে এবং সেটা 4 ভাবে ঘটছে। কী কী 4 ভাবে দেখো, প্রথমে ন্যাটালিটি, তারপর মর্টালিটি, তারপর হচ্ছে ইমিগ্রেশন, তারপর এমিগ্রেশন। এই 4টে পদ্ধতিতে হয়। ন্যাটালিটি মানে হচ্ছে বার্থ রেট, ন্যাটালিটি মানে বার্থ, মর্টালিটি মানে হচ্ছে ডেথ। তাহলে কী হলো এখানে ন্যাটালিটি মানে হচ্ছে বার্থ রেট অর্থাৎ একটা পপুলেশন, এই যেখানে ন্যাটালিটি মানে ন্যাটালিটি মানে হচ্ছে এটা একটা পপুলেশন ডেন্সিটি। এবার ন্যাটালিটি মানে কি জন্মহার, জন্ম যত বেশি হবে পপুলেশনের সাইজটা বাড়তে থাকবে। মর্টালিটি মানে কি মৃত্যু হার, অর্থাৎ যত মর্টালিটির পরিমাণ বাড়বে তত পপুলেশনের সাইজ ডিক্রিজ হতে থাকবে। তারপর বলছে কি তারপর হচ্ছে মর্টালিটি মানে হচ্ছে বার্থ, ডেথ। তাহলে কি হচ্ছে ন্যাটালিটির মাধ্যমে একটা পপুলেশনের সাইজ বাড়ছে, মর্টালিটির মাধ্যমে সেটা কমে যাচ্ছে। ইমিগ্রেশন শব্দের অর্থ হচ্ছে বাইরে থেকে পপুলেশনের মধ্যে আসা। এমিগ্রেশন যেটা হচ্ছে বাইরে থেকে মানে স্বদেশ থেকে বাইরে চলে যাওয়া, সেটা হচ্ছে এমিগ্রেশন। তারপর ইমিগ্রেশন মানে কি হচ্ছে, ইমিগ্রেশন মানে হচ্ছে পপুলেশন কোনো যুক্ত হচ্ছে, এমিগ্রেশন মানে বেরিয়ে যাওয়া। অর্থাৎ এমিগ্রেশন এবং মর্টালিটি দুটো হচ্ছে পপুলেশনকে কমিয়ে দেওয়া, আর ন্যাটালিটি ইমিগ্রেশন এগুলো হচ্ছে পপুলেশনকে বাড়িয়ে দেওয়া।
তারপর হচ্ছে এমিগ্রেশন। তাহলে এখানে এই ছকটা দেখলে বুঝতে পারবে যে একটা পপুলেশনের সাইজ যে রয়েছে, এই পপুলেশনের সাইজটা কখন বাড়ছে আর কখন কমছে। যখন ন্যাটালিটি বা বার্থ রেটটা বাড়বে, বার্থ রেট বেশি হবে এবং বাইরে থেকে ইমিগ্রেশন হয়ে পপুলেশনে আসবে, তখন পপুলেশনের সাইজ বাড়বে। আবার যদি এই পপুলেশনের মর্টালিটির পরিমাণ বা ডেথ রেটের পরিমাণ যদি বেশি হয় এবং তোমার এমিগ্রেশন অর্থাৎ এই পপুলেশন থেকে বেরিয়ে চলে যাওয়া এর রেটটা যদি বেশি হয়, তখন পপুলেশন ডেন্সিটি কী হবে? ডিক্রিজ হবে। তারপর বলছি এবার, so if the population density at time t, the density at time t plus 1 is, তাহলে দেখো n0 মানে কি ইনিশিয়াল টাইম, তো একটা টাইম পরে nt plus 1 nt বার্থ প্লাস b plus i মানে বার্থ প্লাস ইন্ডিভিজুয়াল মানে ইমিগ্রেশন এবং মাইনাস ডেথ প্লাস এমিগ্রেশন। ওকে, এবার এর মানটা যদি বেশি হয় এর থেকে তুলনায় পপুলেশন বাড়বে, যদি এর মানটা পপুলেশন এর তুলনায় কম হয় তাহলে পপুলেশন সাইজ কমে যাবে। ইউ ক্যান সি ফ্রম দ্য অ্যাবভ ইকুয়েশন দ্যাট পপুলেশন ডেন্সিটি উইল ইনক্রিজ দ্য নাম্বার অফ বার্থস প্লাস অ্যান্ড দ্য নাম্বার অফ ইমিগ্রেশন ইজ মোর দেন দ্য নাম্বার অফ ডেজ প্লাস দ্য মেম্বার অফ মাইগ্রেশন। তারা বলছে যখন আমাদের পপুলেশন কখন বাড়বে, যখন বাড়বে কি যখন বার্থ রেটটা বেড়ে যাচ্ছে আমাদের, যখন আমি এবার আন্ডার নর্মাল কন্ডিশন বার্থ অ্যান্ড ডেথস আর মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং পপুলেশন ডেন্সিটি। নর্মাল কন্ডিশনে কি হয়, জীবন এবং মৃত্যু দুটো জিনিস পপুলেশনকে কন্ট্রোল করে। দ্য আদার টু ফ্যাক্টর অ্যাজিউমিং ইম্পর্টেন্স অনলি আন্ডার স্পেশাল কন্ডিশন, এবং অন্য দুটো ফ্যাক্টর রয়েছে সেগুলো নির্দিষ্ট The other two factors assuming importance only under special condition. For instance, if new habitat is just being colonized, immigration may contribute more significantly to population growth than the birth rate. তাহলে একটা ধরুন খুব বেশি কনজাস্টেড পপুলেশন রয়েছে, সেখানে কি করা হচ্ছে বা বাচ্চা নেওয়ার জাস্ট বিং ইমিগ্রেশন, তাহলে তার ক্ষেত্রে ইমিগ্রেশন মানে কি বাইরে থেকে লোকজন আসছে, মোর সিগনিফিক্যান্ট পপুলেশন গ্রোথ দ্যান বার্থ রেট। লেখেন এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যেখানে কি nt প্লাস 1 অর্থাৎ এক মিনিট পরে তার পপুলেশন কি হবে, nt মানে ইনিশিয়াল পপুলেশন, বার্থ রেট মাইনাস হচ্ছে কি ইন্ডিভিজুয়াল, ডেথ রেট মাইনাস ইন্ডিভিজুয়াল। তারপর নেক্সট পেজ হচ্ছে কি এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের পপুলেশন ব্যাপারটা মাথায় ঢুকেছে। তো ভিডিওটি দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।